আমন্ত্রণ ২১-এর রাতে। আমাদের আজকের বিষয়, আওয়ামী লীগ কি নিষিদ্ধ হচ্ছে? আমাদের সঙ্গে আছেন বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক নীলোফার চৌধুরী বড়ি এবং রাজনীতি বিশ্লেষক ডাক্তার জাহিদুর রহমান। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ২১-এর স্টুডিওতে। আজকে আমাদের আলোচনার বিষয় আওয়ামী লীগ কি নিষিদ্ধ হচ্ছে। এ বিষয়ে সব রাজনৈতিক দলগুলোই অনেকটা একমত যে আওয়ামী লীগের বিচার, দলগতভাবে আওয়ামী লীগের বিচারের কথা বলা হচ্ছে। এক্ষেত্রে আসলে বিএনপির অবস্থানটা কি বিচার এবং আওয়ামী লীগ নিষিদ্ধ করার বিষয়ে? ধন্যবাদ আপনাকে। যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন, আমার সহ আলোচককে শুভেচ্ছা। দেখেন, বিএনপি এমন একটা দল যে দল 16 বছর আওয়ামী নির্যাতিত চরমভাবে, এটা বলার অপেক্ষা রাখে না। খুন, গুম, আপনার দখলবাজি, অন্যান্য অত্যাচার, শারীরিক নির্যাতন, মানসিক নির্যাতন, দেশ ছাড়া করা, এগুলো সব কিছু বিএনপির উপর দিয়ে চলেছে। মানে এটা শুধু চলেছে বললে ভুল হবে। আপনার জেলখানা, সমস্ত জেলখানাটাই বিএনপির জন্য ছিল। তো এই যে অত্যাচারগুলো বিএনপি সহ্য করেছে, সাধারণভাবে অনেকেই ভাবতে পারে যে বিএনপি আওয়ামী লীগ কি মিলে গেল? আওয়ামী লীগ বিএনপির সাথে কিভাবে মিলে যাবে? আপনার যদি এই অত্যাচারগুলো কেউ না দেখে, না বুঝে, ধরেন আমার মতো একজন মানুষ, আমি কি সচিবালয়ে বোমা ফেলতে পারি? আমি ঢিল দিয়ে আমার ঢিলটুকু কতটুকু যাবে? যে আমরা যে মামলাগুলো, যেমন মামলা আমরা খেতাম, আমি সেই জায়গা থেকে বলছি যে বিএনপি খুব টর্চারের শিকার হয়েছিল আওয়ামী লীগের। তারপরেও বিএনপি মনে করে যে এক কথায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যায় না। আওয়ামী লীগ নিষিদ্ধ অটো হয়ে যাবে যদি সবার বিচার হয়। বিএনপি চায় আওয়ামী লীগ আমাদের যে টর্চার করছে, টর্চারের বিচার হোক। 16 বছর জনগণের কাছ থেকে 15.5 বছর যেভাবে দখল করে জনগণকে ভোটাধিকার প্রয়োগ করতে না দিয়ে দখল করে ক্ষমতাকে কুক্ষিগত করছে, সেটার বিচার হোক। আওয়ামী লীগ সারা বাংলাদেশ থেকে বাংলাদেশের মানুষের কষ্টার্জিত পয়সাকে যেভাবে বিদেশে পাচার করছে, তার বিচার হোক। আওয়ামী লীগ যেভাবে প্রত্যেকটা সেক্টরে কোনো আইন কানুনের তোয়াক্কা না করে যা খুশি তাই করেছে, সেটার বিচার হোক। আওয়ামী লীগ যত মার্ডার করেছে সারা বাংলাদেশে, তার বিচার হোক। আওয়ামী লীগ যত রকম নির্যাতন করেছে, অ্যাটেম্প টু মার্ডারের, সেই সবের বিচার হোক। আওয়ামী লীগ যত ধর্ষণ, নারী নির্যাতন থেকে শুরু করে যত কিছু করেছে, সব কিছুর বিচার আমরা চাই, পাই পাই করে চাই, কড়াই গণ্ডায় আমরা চাই। সেই বিচার হতে গিয়ে যদি 100টা আওয়ামী লীগের 99.5 যদি এফেক্টেড হয়, সেখানে আমাদের কোনো ক্ষতি নেই। আমরা বিচার চাই। আমরা আদালতের, স্বাধীন আদালতের কাছে আমাদের চাওয়া। আমরা সরকার, যে সরকারটা সবাই মিলে করেছে, কেউ আমরা ধরেন আমরা যদি সরাসরি নাও করি, আমাদের মৌনতা ছিল, তার মানে সম্মতি। সেই সরকারের কাছে আমরা যা চেয়েছি, যেমন চেয়েছিলাম, আমরা কিছুই পাইনি। সরকার আওয়ামী লীগের কোনো বিচার করে নাই। সরকার প্রতিকান্তরে আওয়ামী লীগকে বারবার আওয়ামী লীগকে সুবিধা দিয়েছে। আওয়ামী লীগকে দেশ ছেড়ে পালাতে সুবিধা দিয়েছে। আওয়ামী লীগকে আপনার বিভিন্ন জায়গায় বিভিন্ন পদে অধিষ্ঠিত করে চরমভাবে সুবিধা দিয়েছে। আওয়ামী লীগকে কোনো ধরপাকড় না করে সুবিধা দিয়েছে। বড় বড় আওয়ামী লীগ, আপনি ডেভিল হান্ট বলে যেটা বের হয়েছিল, ডেভিলটা ধরা পড়ে না, ডেভিলটার নাতিপুতিরা ধরা পড়েছে। যেটা এটা লোক দেখানো, জাস্ট লোক দেখানো। আমরা এরকম চাইনি। আমরা বিচারটাকে আমরা চেয়েছি, বিচারটা ত্বরান্বিত হোক এটা চেয়েছি, বিচারের কাঠগড়ায় দাঁড়াক এটা চেয়েছি। বিচারে যদি কারো সম্পত্তি ক্রোক হয়, কারো সম্পত্তি ফেরত দিতে হয়, আমরা সেটা চেয়েছি। বিচারের জন্য কারো যদি ফাঁসি হয়, আমরা সেটাও চাই। আমরা যদি যাবজ্জীবন হয়, আমরা সেটাও চাই। কিন্তু এই সরকার করে নাই। বরং সরকার আওয়ামী লীগের থাকার কারণে, আপনি জানেন যে 5ই আগস্টের পরে অনেকগুলো মামলা হয়েছে সারা বাংলাদেশে। মামলার আসামিকে এই সরকার উপদেষ্টা বানিয়েছে, তা গুরুত্বপূর্ণ উপদেষ্টা বানিয়েছে। আপনার আওয়ামী লীগ থেকে যারা ফ্যাসিলিটিস নিয়েছে তাদেরকে আপনার উপদেষ্টা বানিয়েছে। সদ্য গত 2 দিন আগেও তাই বানিয়েছে। পররাষ্ট্র উপদেষ্টা, যে সহকারী পররাষ্ট্র উপদেষ্টা বানিয়েছে, সে রাষ্ট্রদূত ছিল। তার বয়স শেষ হওয়ার পরেও তাকে আবার চুক্তিভিত্তিক নিয়োগ করেছে আওয়ামী লীগ, তাকে এতটাই প্রায়োরিটি দিয়েছে। সেই মানুষটাকে উপদেষ্টা বানিয়েছে। শেখ মুজিবকে সমস্ত বাংলাদেশ থেকে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে। আমরা নীরব ছিলাম। আমরা ছুঁড়ে ফেলার মধ্যে না, আমরা অফিসিয়ালি ছুঁড়ে ফেলার মধ্যে। সেই ছুঁড়ে ফেলে দিয়েছে যারা, সেই শেখ মুজিবের মানুষগুলোকে যার সিনেমা বানিয়েছে তাদেরকেও উপদেষ্টা বানিয়েছে। একজন সিনেমা বানিয়েছে, তার প্লট বাতিল হয়েছে, সে পালিয়ে আছে চোরের মতো। আরেকজন সিনেমা করেছে, সে কিন্তু দিব্যি উপদেষ্টা হয়ে গেছে। একই সাথে ডাবল স্ট্যান্ডার্ড আইন। আমরা এরকম চাইনি।
আমরা চাই আওয়ামী লীগের বিচার হোক, বিচার হতে গিয়ে যদি আওয়ামী লীগ গা বাঁচতে যদি লুম উজাড় হয়ে যাক, বিচার হোক। কিন্তু আমরা এইভাবে এক কথায় নিষিদ্ধকরণ সরকার তো বলেছিল, এখন সরকার তো ওইখান থেকে সরে এসেছে। আপনি যে কথা বলছেন, সরকারের মদতপুষ্ট কিছু কিংস পার্টিরা বা সরকার থেকে কেউ আওয়ামী লীগকে এখন আপনার পুনর্বাসনই করছে না, শুধু চরমভাবে দেখভাল করছে। আবার মুখ দিয়ে তারা বলেছে যে তাদের নিষিদ্ধ করা হবে, আবার ওই জায়গা থেকে তারা ফেরত এসেছে। আমরা যখন দেখি যে কিংস পার্টির মতো পার্টির যারা চিফ, তারাও কিন্তু আওয়ামী লীগের দূষরদের সঙ্গে মিটিং করছে, তাদের কাছ থেকে টাকা নিচ্ছে, তাদের অর্থ দিয়ে ইফতার পার্টি করছে, তাদের অর্থ দিয়ে গাড়ির মহড়া করছে, নির্বাচন করছে। তো এই জিনিসগুলো তো আমরা আসলে এরকম চাইনি। আবার তাদেরকে নিয়ে তাদের নতুন পার্টি যারা বা নতুন পার্টি করতে চায় যারা, তাদেরকে নিয়ে এলাকায় শোডাউন করছে। জি, এই অভিযোগগুলো একই জায়গায় তো দুই রকম আইন থাকতে পারে না। ডক্টর জাহেদুর রহমান, মনিয়াপা বলছিলেন যে সরকার তাদেরকে সুবিধা দিচ্ছে, বিশেষ করে আওয়ামী লীগের কথা বলছেন, বা যারা বিচারের মুখোমুখি হওয়ার কথা তাদেরকে সরকার থেকেই সহযোগিতা করা হচ্ছে, সাহায্য দেওয়া হচ্ছে, বা কিংস পার্টির প্রসঙ্গটি উল্লেখ করেছেন। আপনি কি তাই মনে করেন? ধন্যবাদ। আমি আগে সাংগঠনিকভাবে আওয়ামী লীগকে নিয়ে কি করা উচিত সেই আলাপটা একটু আগে করি, তারপর এই প্রসঙ্গে আসছি। মানে আমাদের সামনে এই মুহূর্তে কোনটা মূল সমস্যা হিসাবে হাজির হয়েছে, সেটা হলো আওয়ামী লীগ তার কর্মসূচি নিয়ে মাঠে নামছে। কি করবেন আপনি? কেন বলছি কথাটা, যে আওয়ামী লীগ সংগঠন হিসাবে এই দেশটাকে ধ্বংস করে দিয়ে গেছে, এটা শুধু শেখ হাসিনা তার পরিবার লোকজন, এটা সংগঠন হিসাবে আমরা নিশ্চয়ই মনে করতে পারবো। জাতিসংঘের মানবাধিকার হাই কমিশন যে রিপোর্টটা দিয়েছে, সেই রিপোর্টে আওয়ামী লীগ সাংগঠনিকভাবে এই যাবতীয় মানবতা বিরোধী অপরাধের সাথেও জড়িত ছিল, তারা তা বলেছেন। যদিও তারা আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে বলেন না, কিন্তু এই দলটার এই ক্রিমিনাল দলগতভাবে আছে অফেন্সটা। এখন সমস্যা হচ্ছে আওয়ামী লীগ যখন মিছিল করতে মাঠে নামে, তাকে নিয়ে আমরা কি করব? যেমন আমরা অনেক সময় দেখি আপার যে দল আছে তাদের দলের লোকজন ওই মিছিলে বাধা দেয়, কাউকে ধরে পুলিশের সাপোর্ট করে। এটা কি তারা পারেন? বা পুলিশও কি পারে? খুবই অবিশ্বাস্য একটা ঘটনা ঘটলো 4-5 দিন আগে, যখন উত্তরাতে একটা মিছিল হলো। তারপর স্বরাষ্ট্র উপদেষ্টাকে যখন জিজ্ঞেস করা হয় শুক্রবারে, তিনি বলছেন যে তিনি যেসব পুলিশ ব্যবস্থা নেবেন না, তাদের বিরুদ্ধে তিনি ব্যবস্থা নেবেন। আমি যদি স্বরাষ্ট্র উপদেষ্টাকে প্রশ্ন করি, কিসের ভিত্তিতে আওয়ামী লীগের যে কোনো কর্মসূচির বিরুদ্ধে ব্যবস্থা আপনি নেবেন? একটা রাষ্ট্র তো রাষ্ট্র, এটা ওই আগের কালে রাজা বাদশার সাম্রাজ্য না, কিংবা এটা মগের মুল্লুক না। আপনার একটা মানুষকে আপনি ডিটেইন যদি করতে চান, ধরতে চান, তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে চান, আইনের মাধ্যমে নিতে হবে। সেই আইনটা বিতর্কিত হলেও হতে পারে, কিন্তু আইন লাগবে। যেমন ধরুন, কয়েকদিন আগে একজন মডেলকে গ্রেফতার করা নিয়ে আমরা অনেক শোরগোল করেছি, কিন্তু ওই ক্ষেত্রে সরকার তাও অনেকটা ভালো জায়গায় ছিল, কারণ সরকার একটা আইন ব্যবহার করেছে, বিশেষ ক্ষমতা আইন। আমরা সেই আইনটার সমালোচনা করছি, আমরা বলছি এই আইনটাই মানবাধিকার লঙ্ঘন করে, কিন্তু সরকার তারপর দেখাতে পারছে এই যে একটা আইন। এবং বিশেষ সহকারী বলেছেন, এমন তো না যে এই আইনটা প্রথম ইউজড হয়েছে, কথাটা ভুলো না, এটা সব সরকারের আমলে, শুধু আওয়ামী লীগ না, বিএনপি সরকারের আমলে ব্যবহার করা হয়েছে। কিন্তু এখন আপনি বলছেন ও মিছিল করলেই ধরে ফেলবো। এর 2-3 মাস আগে প্রেস সেক্রেটারি, প্রধান উপদেষ্টা, তিনি গোপালগঞ্জে লিফলেট নিয়ে বলছেন আওয়ামী লীগের লিফলেট হলেই গ্রেফতার করা হবে, লিফলেট বিলি করলেই। সো এই সংকটটা নিয়ে আসলে ডিল করতে হবে। একই সাথে আমি এটাও বুঝি, দেশের মাটিতে আওয়ামী লীগ এই 8 মাস গেল, এর মধ্যেই মিছিল করছে, জয় বাংলা স্লোগান দিচ্ছে। মানে জয় বাংলা আমাদের স্বাধীনতার সাথে যুক্ত একটা স্লোগান, কিন্তু এটা হয়ে গিয়েছিল নিপীড়নের স্লোগান। আমরা প্রচুর দেখেছি কাউকে পেটানো হচ্ছে, কোপানো হচ্ছে, সেখানে জয় বাংলা বলে তাকে করা হচ্ছে। এবং এই জিনিসগুলো যখন ঘটবে, মানুষের পক্ষে এগুলো নেওয়াও তো কঠিন। সো আমরা একটা জটিল সিচুয়েশন আসলে পড়েছি। আরেকটি বিষয় যেটি বলা হচ্ছে যে, মানে বা দেখছি আমরা যে প্রতি দিনে দিনে এই জিনিসগুলো বাড়ছে, তাদের মিছিলের সংখ্যাটা, লোকজনের সংখ্যাটা এটা বাড়বে, এটা প্রেডিক্টেবল ছিল। আমি প্রেডিক্ট করেছি, আমি অনেকদিন আগে থেকে এই কথাটা বলছিলাম। মানে আওয়ামী লীগের কৌশলটা আমি বুঝতে পারছি। ওরা কি করবে জানেন? ওরা ওদের মূল নেতারা তো দেশে নেই, শেখ হাসিনা, তার পরিবার, টপরা। আমি বিবিসি বাংলার একটা রিপোর্টে দেখেছিলাম, জেলা উপজেলারও কমিটিতে থাকা লোকজন প্রায় সবাই কলকাতায় পালিয়ে গেছে। 1000 নেতা ওখানে পালিয়ে আছে, 80 জন এমপি আছে, আর অন্যান্য দেশে তো আছেই। তো তাদের কৌশল হচ্ছে এখন এই দেশে যে রয়ে গেল তাদের একটু মাঠে নামানো। তারা চাইছেন তারা মাঠে নামবেন, তাদেরকে সাধারণ মানুষ কোনো পার্টি পেটাক, অথবা সরকারের পুলিশ কোনো ব্যবস্থা নিক। আপনারা মনে আছে ট্রাম্পের ছবি নিয়ে
যখন মিছিল করতে বলেছিলেন শেখ হাসিনা, তখন বলেছিলেন একজন দূরে দাঁড়িয়ে ওটা ছবি তুলবা যদি হামলা হয়। সো তাদের কৌশল হচ্ছে এটা, তারা মাঠে নামবেন, যত বেশি সম্ভব মাঠে নামা। তো এরকম কিছু ঘটলে তো তাদের মানবাধিকার নিয়ে প্রশ্ন আসবে, এটা তো সত্য, আসতে বাধ্য। এই যে আমরা দীর্ঘদিন ধরে রাইট নিয়ে কথা বলছিলাম, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, হিউম্যান রাইটস ওয়াচ দীর্ঘদিন আওয়ামী লীগের বিরুদ্ধে রিপোর্ট দিয়েছে, কিন্তু আওয়ামী লীগের অধিকার যদি ক্ষুণ্ণ হয় এনারাই একসময় রিপোর্ট দিতে শুরু করবেন। জাতিসংঘের মানবাধিকার হাই কমিশন কথা বলেছে, আওয়ামী লীগের কৌশলই হচ্ছে এটা। এখন আমরা এটাকে আসলে কিভাবে ডিল করব সেটাই আলোচনা। আপনি সামাজিক একটা ঐক্যমত্যের মাধ্যমে যদি সিদ্ধান্ত হয় আওয়ামী লীগ থাকবে, তাহলে তো ওদের এই কর্মসূচি মেনে নিতে হবে, যতই টাফ লাগুক না কেন। আর যদি আমরা তাদেরকে নিষিদ্ধ করতে চাই, আইসিটি আইন থেকে সংগঠনের বিচার করার অপশন সরিয়ে ফেলা হয়েছে, কিন্তু এখনও দুটো আইনে, একটা হচ্ছে সন্ত্রাস দমন আইন 2009, যেটা এক্সিকিউটিভ অর্ডার দিয়ে নিষিদ্ধ করা যায়, এটার সমালোচনা আছে, এটা যেহেতু কোনো বিচারিক প্রক্রিয়া না, কিন্তু বিচারিক প্রক্রিয়ায়ও নিষিদ্ধ করার স্কোপ আছে এখনও। সেটা হচ্ছে পলিটিক্যাল পার্টি অর্ডিন্যান্স 1978। ওখানে আর্টিকেল 3 আর 4-এ আমি নিজে এটা পড়ে দেখেছি, যেসব অভিযোগের কথা বলা আছে আওয়ামী লীগ প্রত্যেকটা ফুলফিল করে, এবং বলা হচ্ছে 6-এ যদি কোনো দল এইসব অযোগ্যতা ফুলফিল করে বা যে কোনোটা করে, সরকার চাইলে হাইকোর্টে যেতে পারে। সো এখনও বিচারিকভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার, বা আপনি নিষিদ্ধ করার জন্য কেস ফাইল করেন, কিন্তু একই সাথে আপনি তো চাইতে পারেন যে ঠিক আছে, যতদিন এই কেস সুরাহা হবে না তার রাজনৈতিক কর্মকাণ্ডের উপর নিষেধাজ্ঞা আমি রাখি। তো এরকম একটা অর্ডার যদি পাওয়া যায়, তখন কিন্তু আপনি তাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে পারেন। কিন্তু একদিকে আপনারা দুজনেই বলছেন, বা আমরা সংবাদ মাধ্যমগুলোতেও আমরা খবর দেখছি যে আসলে ভেতরে ভেতরে একটি আলোচনা, বিভিন্ন যারা আওয়ামী লীগের সঙ্গে জড়িত ছিল রাজনীতির সঙ্গে, তাদের সঙ্গে একটি আলোচনা করছেন, বিভিন্ন রাজনৈতিক দল থেকে করা হচ্ছে। আবার বলা হচ্ছে তাদেরকে নিষিদ্ধ করার কথা, তাদেরকে বিচারের কথা। এই একটি বিরোধিতা, স্ববিরোধিতার জায়গাটা কি মনে হয় আপনার কাছে? আমার মনে হয় দুটো ব্যাপার। একটা হচ্ছে ব্যক্তিগতভাবে আওয়ামী লীগের যেসব লোকজন ফৌজদারি অপরাধ করেছে তাদের বিচার নিয়ে আমাদের সোসাইটিতে কোনো রকম কোনো দ্বিমত নাই। প্রত্যেকটা সংগঠন, ব্যক্তি এটা চায়। আমাদের দ্বিমত যতটুকুই আছে সেটা হচ্ছে সংগঠনকে সাংগঠনিকভাবে নিষিদ্ধ করা হবে কিনা, এটা বিচারিক প্রক্রিয়ায় হোক, এক্সিকিউটিভ অর্ডারে হোক। আর যেহেতু এই সমাজে তারা ছিলেন, এবং আওয়ামী লীগ মানে তো আসলে আকাশ থেকে পড়েননি, তারই বিভিন্ন রকম সম্পর্কিত মানুষ আছে, আওয়ামী লীগের বন্ধু আছে, ভাই আছে, আত্মীয় স্বজন আছে, এবং পলিটিক্যাল স্বার্থ আছে, যেটা আপা বলছিলেন, যে সব স্বার্থের কারণে অনেকে গিয়ে তাদের কাছে যাচ্ছে। এবং আমরা একটা কথা ভুলে যাব না, কথাটা খোলাখুলি বলে ফেলাই ভালো, আমাদের কাছে প্রচুর টাকা আছে, এই টাকাকেও ব্যক্তিগত স্বার্থ, পার্টি স্বার্থ, নানানভাবে সে সেটাকে ব্যবহার করার কথা ভাবতে পারে আওয়ামী লীগকে পুনর্বাসনের মাধ্যমে, এবং সেই রকম চেষ্টা তো আসলে আছে। আর একটা কথা জরুরি, যেহেতু আমাদের প্রধান উপদেষ্টা নিজে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে না জানিয়ে দিয়েছেন, কিছুদিন আগে, মাসখানেক হবে, ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের সাথে একটা মিটিংয়ে উনি প্রকাশ্যেই বলেছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পদক্ষেপ তারা নেবেন না। শুধু সেটা না, আইসিটি আইনে তো সংগঠনকে বিচার করার সুযোগ ছিল, সরকার সেটাও তুলে নিয়েছে। তো সরকারের অ্যাটিটিউড আমরা বুঝতে পারছি। একটা নতুন দল যেটা খুবই মরিয়া হয়ে গেছে ক্ষমতায় যাওয়া বা যত বেশি সম্ভব ভালো করা, তারা তাদের দিকে যেতে পারেন, এবং এটার এক ধরনের একটা আলামত দেখাও গিয়েছিল। তখন এই পার্টি হয়নি, নাগরিক কমিটি ছিল। তারা একবার কাউন্সিলরদেরকে নিয়ে একটা সম্মেলন করে তারা বলেছিলেন যারা ক্রিমিনাল অফেন্স করে নাই তাদেরকে তারা মেইন স্ট্রিমে নিয়ে আসতে চান, এমনকি তাদের সংগঠনের প্রচারণার জন্য তাদেরকে হেল্প করতেও বলেছিলেন। তো সুতরাং এই চেষ্টা আছে, হবে, হতেই পারে। জি, আমি মনিয়াপার কাছে আসতে চাইছি, যে প্রশ্নটি করছিলাম যে আসলে একরকম কথা বলা হচ্ছে কিন্তু কাজে দেখা যাচ্ছে আরেক রকম। এই বিষয়টি আপনি একটু আমাদেরকে ব্যাখ্যা করবেন? আপনি কিভাবে কাজে আরেক রকম দেখছেন, আমি এটা যদি আপনাকে প্রশ্ন করি। না, যেটি বলা হচ্ছে যে আপনারাই বলছেন যে আমরা সামাজিকভাবে তাদের সঙ্গে যোগাযোগ করছি, আবার মুখে বলছি তাদেরকে বিচার করতে হবে, এই জায়গাটি আমি প্রশ্নটা আমার। দেখেন, কারোর সঙ্গে কারো যদি মামলা চলে তার সাথে কথা বলার যে নিষেধ, এটা কিন্তু কোনো কথা না। কেউ আমাকে টর্চার করেছে, লাইক আমাকে জামালপুর আমার বাড়ি, আমার জামালপুরের আওয়ামী লীগ ধরেন টর্চার করেছে, ঢাকার আওয়ামী লীগ তো আমাকে টর্চার করে নাই, আমি একসাথে পড়ালেখা করেছি, আমি তার সাথে কথা বলতেই পারি। সেটা একটা দিক আপনি বুঝেন, যে বিচারাধীন যদি হয়, সেটা যদি কেউ বা কারো, আমি বলছি না এরকম যে কেউ অকেশনালি কথা বলছে, কোনো আপনি রাজনৈতিক কথা তখনই ধরা হবে কোনো যদি জানান দিয়ে প্রেসকে ডেকে যদি কোনো কথা বলা হয় যে আজকে মিটিং হচ্ছে, তাহলে এটাকে ধরা হবে। আর এমনি যদি কেউ কারোর সাথে কথা বলে সেটা অন্য ব্যাপার। একসাথে গেলে, একসাথে কোথাও গেলে, আমরা টকশো করেছি, আমাদের সঙ্গে তুমুল ঝগড়া হয়েছে, আমরা এমনি কথা বলি নাই, অবশ্যই বলেছি। ঠিক সেইভাবে আমি বলতে চাই যে বিচার যদি বিচারের জায়গাটায় হয়, যে কথাটা জাহিদ বললেন,
বিচার যদি হয় তাহলে তো আর আমাদের এই সমস্যাটা থাকছে না। সমস্যার জায়গায় সমস্যা, আপনার বিচারের জায়গায় বিচার, কথা বলার জায়গায় কথা বলা। এটার মধ্যে আমি মনে করি যে কোনো ওই টাইপের দোষ নাই যে আপনার সঙ্গে আমি একজন মার্ডার কেসের আসামির সঙ্গেও কথা বলা যায়, যে আমার বাবাকে হত্যা করেছে, আমি কথা বলতেই পারি, আর্গুমেন্টেও কথা হয়, আর্গুমেন্টের বাইরেও কথা হতে পারে যে তুমি কেন মারলা। তো সেটা একটা জিনিস, কিন্তু রাজনৈতিক জিনিসটাকে আমি এইভাবে দেখি যে রাজনৈতিকভাবে এটার বিচার হবে। যেহেতু একটা নতুন সরকার আসছে, সরকার কতটুকু বিচার করলো? সরকার কোনো বিচার করতে পারে না। আমি বললাম আপনি সরকার পুরস্কৃত করেছে, তাহলে যে সরকারকে আমি বিশ্বাস করে আমি অনেকটা তার উপর বলতে পারেন যে আমি পারি নাই তুমি পারো, তাকে আমি সেই ম্যান্ডেটটা দিয়েছি, বিশ্বাস করেছি, সে কিন্তু বিচার করার জায়গায় কিন্তু সে আপোষ করছে কারণে অকারণে। আপনি ধরেন মুখ দিয়ে বলছে ভারত বিদ্বেষী কথা, কিন্তু ভারতের সঙ্গে দেখা করার জন্য মরিয়া, এটাও কিন্তু আমরা দেখেছি। মুখ দিয়ে বলছে আমরা ইলিশ যদি নিজেরা না খেতে পাই আমরা কাউকে দিব না, কিন্তু আমরা কিন্তু এটাও দেখেছি অন্য বছরের চেয়ে যত রপ্তানি হতো তার চেয়ে বেশি হয়েছে, কম হয় নাই। তাহলে আমি যাকে আইনের দণ্ডটা যার হাতে তুলে দিলাম সেই তো আমার না। আমি ওই জায়গাটার কথা বলছি। আমি বিচার বিভাগের প্রতি শ্রদ্ধা রেখে বলতে চাই যে বিচার বিভাগের মাধ্যমে আপনি সুরাহা করেন। মুখ দিয়ে জামাতকেও তো বানচাল করেছিল আওয়ামী লীগ, পেরেছে? জামাতকেও তো যেদিন 5 তারিখে আওয়ামী লীগ ধ্বংস হয় তার 2 দিন আগে তো জামাত এক কথায় নো হায়ার হয়ে গিয়েছিল। আমরা উল্টা টকশোতে বলেছি জামাতকে যে বিকুল, সময় এখনো চলে যায় নাই। আমরা বলেছি যে আপনারা এটার জন্য কোনো সহিংসতা করবেন না। তো জামাত কি ফিরে পায় নাই? তার দল ফিরে তো পেয়েছে, উল্টা বরং অনেক বেশি তারা পুরস্কৃত হয়েছে। সব জায়গায় সব পয়েন্টে জামাত তার নিজের লোক সেট করে ফেলেছে। এটা তো 5 তারিখের আগেও চিন্তায় ছিল না। 1 তারিখেও তো শেখ হাসিনা মনে করছে সেই বাংলাদেশ, 4 তারিখেও তাই মনে করেছে, 5 তারিখ সকালেও সে তাই মনে করেছে। তো অতএব ক্ষমতার রদবদলে কারো সমস্যা হতে পারে যারা এতদিন সুবিধা নিয়েছে, এটাই স্বাভাবিক ছিল। কিন্তু আমরা প্রকারান্তরে কি দেখেছি? আমরা কিছুই দেখিনি। তাদেরকে একের অধিক, আপনার ওবায়দুল কাদেরের মতো একজন মানুষ, সেকেন্ড ম্যান অফ আওয়ামী লীগ, সে 95 দিন দেশে ছিল, কথিত আছে। 95 দিন দেশে থাকলো, একটা টিকটিকি খুঁজে পেল না। এটা হয়? সে তো যেমন তেমন কেউ না, তো কেউ খুঁজে পেল না। 95 দিন পর সে দেশ ছাড়লো। কোন দিক দিয়ে ছাড়লো, কিভাবে ছাড়লো কেউ জানে না। তো এই যে এই জায়গাগুলা, আপনার রক্ষক যদি ভক্ষক হয় তাহলে বিচারের বাণী নিভৃতে কাঁদে। জি, মনিয়াপার প্রশ্ন ছিল, আগে বলছিলেন যে সরকারের পক্ষ থেকে সুবিধা দেওয়া হচ্ছে, আবার যে বিষয়গুলো বললেন, আপনি কি সেইভাবে দেখেন আসলে যে সরকারের দিক থেকে একটি উদ্যোগ তেমন নেই? একটা প্রশ্নের তো আসলে জবাব আমাদের চাওয়াই উচিত। সেটা হলো, ধরুন শেখ হাসিনা পালিয়ে গেছে, আমি এটাকে একটু খারাপ শোনালেও বলি, সব বলা ভালো। এই ধরনের মুভমেন্টের পর, আপরাইজিংয়ের পর সর্বোচ্চ পদে যিনি থাকেন ওনার পালিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এটা একটা ডিলের পার্ট, এটা একটা ডিল হয়, এটাকে মেনে নেওয়া যায়, কিন্তু অন্যগুলোকে মেনে নেওয়া যায় না। একদম, আমি ঠিক সেই পয়েন্টে আসছিলাম। হাতে গোনা কয়েকজনকে ধরা গেছে। ধরুন আমাদের এই আরব স্প্রিং শুরু হয়েছিল তিউনিসিয়া দিয়ে, এবং বাংলাদেশে একটা তিউনিসিয়া মডেলেরই ঘটনা ঘটবে বলে আমি অনেক বছর থেকে বলছি। তো ওটার বেন আলী তো পালিয়ে গেল, সৌদি আরব তাকে আশ্রয় দিল, সেখানে থাকলেন তিনি কোনো রকম কোনো সমস্যায় পড়েনি। কিন্তু এর বাইরে যারা আছেন এরা সাথে সাথে অনেকে গেলেন, কেউ আগে গেলেন, একটা কথা। কিন্তু এই যে ওবায়দুল কাদের সম্পর্কে এটা জেনুইনলি খুবই ভালো লিডিং পত্রিকায় এসছে যে উনি বেশ কিছু মাস, কয়েক মাস উনি দেশে ছিলেন। এরকম আরো অনেকেই ছিলেন, তাদেরকে ধরা গেল না। আমাদের আন্তরিকতা ছিল কিনা, এর মধ্যে কারা কারা, সরকার নাকি ডিপ স্টেট, এমনও হয়েছে যে এয়ারপোর্টে অ্যারেস্ট হয়েছে, আমরা দেখেছি টেলিভিশনে, এয়ারপোর্টে অ্যারেস্ট হয়েছে, 2 দিন আমরা অ্যারেস্ট দেখেছি, তারপরে তাকে আমরা বিদেশে দেখেছি। তো এই ঘটনাগুলো তো ঘটেছে, এগুলো তো আমরা নিতে পারি না। শুধু সেটা না, আপনি খেয়াল করুন, শেখ হাসিনাকে ফেরত চাইছি আমরা, ঠিক আছে, আমরা এটুকু ধারণা করতে পারি শেখ হাসিনা, আমি কনফিডেন্টলি বলি শেখ হাসিনাকে ফেরত দেবে না। কিন্তু এই যে যত লোক ভারতে পালিয়ে আছে, আমরা তো তাদেরকে চাইতে পারতাম, সরকারের দিক থেকে কঠোর চাপ দিতে পারতাম। আমরা কি দিচ্ছি? জনাব পঙ্কজ এবং জনাব বাহাউদ্দিন নাসিম, এই দুজন ভারত থেকে অন রেকর্ড কথা বলেন। টেকনিক্যালি বলছি, এই দুজন যে ভারতে আছেন সেটা শতভাগ প্রমাণিত। আমরা কি চেয়েছি সরকারের দিক থেকে তাদেরকে?
সুতরাং আমি সত্যিকার অর্থেই বলি যে বিচার নিয়ে এই ধরনের একটা পরিস্থিতি আছে। আমার যেটা ধারণা আমি সেটা বলতে পারি, শেখ হাসিনার কিছু বিচার হয়তো সরকার করতে চায়, কিন্তু অ্যাজ এ হোল আওয়ামী লীগের যে মারাত্মক ক্রিমিনাল একটা এম্পায়ার ছিল তাদের বেশিরভাগের বিচারের ব্যাপারে সরকারের আন্তরিকতা কম দেখছি। মানে তারা চাইছেন মোটামুটি এটা পরবর্তীতে বিএনপি বা যে জিতবে তার উপরে ছেড়ে দিতে, তারা কিছু সংস্কার চাইছেন করতে। আবার বিএনপির অবস্থানটা মানে একটু উল্টো, যে তারা সংস্কার নিজেরা করবেন, সংস্কার এখন কম হোক কিন্তু বিচারটা এখন বেশি হোক, এই ধরনের একটা পরিস্থিতি আছে। এবং আমি একমত, আওয়ামী লীগের বিচারের ব্যাপারে সরকারের আসলে যথেষ্ট আন্তরিকতা আমরা দেখতে পাচ্ছি না। শেখ হাসিনার ব্যাপার তো আছেই, অন্যান্য ক্ষেত্রে কার কার কি কি মামলা হয়েছে, কি তদন্ত কতদূর গেছে, এগুলো কিন্তু জনগণকে দেখানোও জরুরি। একটা কথা বলছেন যে সরকারের, কিন্তু কারণটা কি একটু মানে ব্যাখ্যাটা একটু জানতে পারলে ভালো হতো, যে কি কারণে সরকার আসলে বিচারের দিকে দৃশ্যমান কোনো কিছুর দিকে যাচ্ছে না। আমি সরকারের সদিচ্ছা নিয়ে প্রশ্ন করার আগে একটা কথা বলবো, সেটা হচ্ছে যে শুরুতে বলেছিলাম আওয়ামী লীগের প্রচুর টাকা আছে, সরকারের মধ্যে বহু মানুষ আছে আসলে এসব ট্রানজ্যাকশনে জড়িয়ে পড়েছেন। আমি একটু সরাসরি এবার বলি, দুজন উপদেষ্টা, দুজন ব্যক্তিগত কর্মকর্তাকে গতকাল অব্যাহতি দেয়া হয়েছে। দুজন ছাত্র তারা ছিলেন, একজন এপিএস ছিলেন আর একজন ব্যক্তিগত কর্মকর্তা ছিলেন স্বাস্থ্য উপদেষ্টার। মানে এটা এই সমাজে দীর্ঘদিন থেকে আলোচনা হচ্ছে যে তারা ফিনান্সিয়াল কারাপশনের সাথে জড়িত হয়ে পড়েছেন। আমি নিশ্চিত তারা করেছেন তা বলছি না, কারণ আমার কোনো আইনি প্রক্রিয়া বা আদালতের মাধ্যমে প্রমাণিত হয়নি, কিন্তু তাদেরকে অব্যাহতি দেওয়ার মধ্য দিয়ে কিন্তু এক ধরনের স্বীকৃতি আছে। জি। তো এই ঘটনাগুলো যখন ঘটে তখন আমরা আসলে বুঝতে পারি সরকারের মধ্যে থাকা বা সরকারের বাইরে, যেমন ধরুন বাইরে থাকা একজন এক এনসিপি নেতা, তাকে তার দলই, আমি তাদেরকে ওয়েলকাম করি, এনসিপি একটা চমৎকার স্টেপ নিয়েছে, তারা তাকে অব্যাহতি দিয়ে শোকজ করেছে, কারণ তিনিও এরকম বিভিন্ন বদলি এবং পাঠ্যপুস্তকের যে এটা তারা তাদের চিঠিতেই লিখেছেন, পত্রিকার যে রিপোর্টের সূত্রে 400 কোটি টাকার মতো। তো তার মানে সরকারের মধ্যে এবং সরকারের বাইরে যারা সরকারের প্রভাব রাখেন একটা বিরাট অংশ আসলে এসব বাণিজ্যের সাথে জড়িয়ে গিয়েছিলেন, সে কারণে ব্যবস্থা আসলে নেওয়া হয়ে ওঠেনি। আর একটা কথা বলা জরুরি, ডক্টর ইউনূস প্রধান উপদেষ্টা আছেন, কিন্তু আমার নিজের কাছেও এই প্রশ্ন আছে আসলে উনি অ্যাবসলিউট পাওয়ার উনি নিয়ে থাকতে পারছেন কিনা। বিভিন্ন রকম পাওয়ার সেন্টার তৈরি হয়েছে, আমি কিছু কিছু ব্যবসায়ীকে বলতে শুনেছি যে তাদের জন্য এটা কঠিন, যে এখন সরকারের সাথে ফাইনালি উনি কন্ট্রাক্ট পেয়েছেন, কিন্তু দেখা গেল আরও কেউ আছে, তারা এসেও সেখানে প্রভাব তৈরি করার চেষ্টা করছে। সো মোটা দাগে আমি মনে করি এগুলো আসলে বিরাট ফিনান্সিয়াল ট্রানজ্যাকশন। আপনি এত টাকা উপার্জন করেছেন, এর 5-10% টাকাও না অকল্পনীয় অঙ্ক। জি, এ পর্যায়ে একটি বিরতিতে যেতে হচ্ছে আমাকে। দর্শক, একটি বিরতি নিচ্ছি, বিরতির পর আবারও ফিরবো 21 রাতে, আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন 21 রাত, আমাদের সঙ্গে আছেন বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক নীলুফার চৌধুরী মনি এবং রাজনীতি বিশ্লেষক ডাক্তার জাহিদুর রহমান। বিরতিতে যাবার আগে আমরা কথা বলছিলাম আওয়ামী লীগের নিষিদ্ধ করার বিষয় এবং দলবদ্ধভাবে আওয়ামী লীগের বিচার করার বিষয়। আমি মনিয়াপাকে দিয়ে শুরু করতে চাই আবার, যে আসলে বিচারের ক্ষেত্রে কি কি বিষয়ে মানে উদ্যোগ নেওয়া উচিত বলে মনে করেন এই মুহূর্তে সরকারের? সরকার প্রথমেই, সরকারের কাছে অনেক মামলা আছে, মামলা সব থানায় থানায় মামলা করা আছে আওয়ামী লীগের নামে। সে মামলা ধরে তো তাদেরকে অ্যারেস্ট করবে। এবং যে কথাটা জাহিদ ভাই বললেন যে সরকারের প্রথম জনকে চলে গেল, পালিয়ে গেল, না হয় এটা মেনে নিলাম যে ওই মুহূর্তে নইলে অনেক ব্ল্যাকশিট হয়ে যেত, অনেক লোক মারা যেত, সেটা না হয় আমরা মেনে নিলাম। কিন্তু পরে স্টেপ বাই স্টেপ যাদেরকে পালিয়ে যেতে দিল, সুবিধা দিল, তার মানে সরকার কার? সখী তুমি কার? এটাই আমি বুঝলাম না। তাদেরকে তো চাইতে পারে, ভারতের সাথে আমাদের কোনো বন্দি বিনিময় চুক্তি নাই, তো বন্দি বিনিময় যেহেতু চুক্তি নাই, তাহলে এরা তো এই যে 80 জন এমপি পাশাপাশি এই যে 1000 লোক, প্রত্যেকটা থানার প্রেসিডেন্ট সেক্রেটারি পালাইছে ইন্ডিয়ায়, প্রত্যেকটা থানার আপনার পৌরসভার চেয়ারম্যান, মেম্বার, প্রেসিডেন্ট সেক্রেটারি এরা পালাইছে, জেলার প্রেসিডেন্ট সেক্রেটারি এরা পালাইছে, এবং বাংলাদেশের এই জেলা থেকে ও জেলায় অনেকেই পালায় আছে। আপনার গোপালগঞ্জে ম্যাক্সিমাম লোক পালায় আছে সারা বাংলাদেশের আওয়ামী লীগের নেতারা, এবং ঢাকার বিভিন্ন অ্যাপার্টমেন্টগুলায় তারা পালায় আছে, খুব খুব আলিশান জীবনযাপন করছে, কি বিদেশে কি দেশে, তাদের তো টাকার কোনো অভাব নাই। তো এই মানুষগুলোকে সরকার চাইলেই একমাত্র ধরতে পারে,
দেশে থেকেও ধরতে পারে, বিদেশ থেকেও ধরতে পারে। বাংলাদেশের গোয়েন্দা সংস্থার প্রতি আমি ভীষণভাবে শ্রদ্ধাশীল। বাংলাদেশের গোয়েন্দারা চাইলে হেন কোনো জিনিস নাই, মায়ের পেটের ভ্রূণটার পর্যন্ত আমার মনে হয় যে বলতে পারবে যে এটা কি হবে, এটা সন্ত্রাসী হবে না ভালো মানুষ হবে। ছেলে মেয়েটা তো ওটা আছে, কিন্তু ভালো মানুষ হবে না সন্ত্রাসী হবে, ওরা অ্যাডভান্স বলে দিতে পারে বাংলাদেশ। তাহলে কেন এই লোকগুলাকে খুঁজে পাবে না? কেন কেন ডেভিলদের না খুঁজে তাদের নাতিপুতিদের খুঁজতে হবে? 1 নাম্বার তাদেরকে ধরতে হবে। 2 নাম্বার তাদের যে মামলাগুলোর মধ্যে পড়ছে তাদের যে প্রথমে আয় ব্যয়ের হিসাব, যেটা এই যে অসম আয়, এটা ইম্পসিবল। একজন প্রত্যেকেই কিন্তু জমিদারের সন্তান না। একটা নর্মাল মানুষের যখন 100 কোটি 200 কোটি, একটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের পর্যন্ত 100 কোটি টাকার মালিক সর্বনিম্ন, তাদের এই টাকার উৎসটা কি? কোনো মামলা যদি নাও থাকে এটাই একটা বড় মামলা। এই যে মানি লন্ডারিং, এই যে এত টাকা কোথা থেকে আসলো, তা এই টাকাগুলার উৎস জেনে তাদেরকে এই টাকাগুলা প্রথমে সরকার নিয়ে নেক না। সরকারের যে সমস্যাটা আছে, মানুষের ঘরে ঘরে বহল বানিয়ে রেখেছে টাকার, ব্যাংকগুলা খালি, ওইখান থেকে টাকাগুলা ব্যাংকে ঢুকালেই তো ব্যাংক রিচ হয়ে যায়। তো সেটা করতে পারে। তারপরে এদের বিচারগুলা যত তাড়াতাড়ি সম্ভব, বাংলাদেশের বিচার তো একটা লেন্দি প্রসেসের মধ্যে রেখে দিছে, অনেক লক্ষ লক্ষ আপনার নথি এমনি আটকা পড়ে আছে আগের, তার উপর নতুন যদি এরকম আটকা পড়ে ফাইল যদি নিচে থেকে নিচে তর যেতে থাকে তাহলে তো হবে না। ফাইলটাকে একদম ইমিডিয়েট এই ডেস্ক ওই ডেস্ক ওই ডেস্ক ওই ডেস্ক করে যদি বিচারকে ত্বরান্বিত করা যায়, যে বিচারগুলো খুব তাড়াতাড়ি হয়, 60 দিনে 90 দিনে এরকম, সেই বিচারগুলো 120 দিনে, সেইভাবে যদি করা হয়, তাহলে আওয়ামী লীগ এমনিই বিচারের আওতায় পড়ে যাবে এবং দেশে অর্ধেক দেখবেন অর্ধেক সমস্যাগুলো মিটে যাবে। এই যে এত আন্দোলন কমে যাবে, এই যে এত ধরপাকড় মারামারি এগুলা কমে যাবে, এই যে মানুষকে উস্কানি দেওয়া এটা কমে যাবে। কারণ বিএনপি বা অন্যদের ঘরে টাকা নাই, টাকা আছে আওয়ামী লীগের ঘরে। তারা যে উস্কানি দেয়, সঙ্গে যদি কেউ 2-4টা পয়সা খরচ করে, তাহলে কিন্তু 2-4-10টা মামলা আপনার মারামারি সংগঠিত হয়ে যায়। সেখানে কেউ মারা যেতে পারে, কেউ আহত হয়, কেউ চরমভাবে আহত হয়। এই জিনিসগুলো থেকে আমরা রক্ষা পেতে পারি। এবং এই যে এটার কোনো বিকল্প নাই। প্রথমেই আওয়ামী লীগ যেখানে সেখানে ধরা, এবং আওয়ামী লীগের যে এখনো সব জায়গায় আওয়ামী লীগ বড় বড় কাজগুলো পাচ্ছে, ছোট বড় সব কাজগুলো পাচ্ছে, ওরাই সব জায়গায় ডিসিএসপি সব জায়গায় নিয়োগকৃত, তারাই আছে, তাদের কিন্তু শাস্তি হয় নাই। এবং যারা প্রিজাইডিং অফিসার ছিল, যারা এই এতকাল 3টা ইলেকশনের, তারাই কিন্তু এখন খুব ভালো জায়গায় আছে। তো এদেরকে আপনার টার্গেট করা কিন্তু খুব বেশি কঠিন কাজ না, খুব বেশি কঠিন কাজ না। আপনি যান না, আপনি এই নির্বাচন কমিশনে যান, আপনি ওইটার নথি খুঁজে বের করেন, তাহলেই তো আপনি পাবেন যে কে কোনখানে আছে। তা ওই নাম ধরে খালি সার্চ করলেই তো হয়। এখন তো কম্পিউটারাইজড, কম্পিউটারে ঢুকাই দিয়ে এখন সে কোথায় আছে, ওই কর্মকর্তা এখন ডেস্টিনেশন কি, সেটা খুঁজে তাকে ডাকলেই তো হয়ে যায়। জি, আমরা এবার একটি অন্য প্রসঙ্গে যেতে চাই, যেটি আজকের অন্যতম আলোচিত ঘটনা দিনের। আজকে সাগররণী হত্যা মামলার নথি নিয়ে একটি ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। সে বিষয়ে আমি কথা বলবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে হত্যা মামলার বাদী নওশের আলম রোমান আমাদের সঙ্গে যুক্ত আছেন। রোমান, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি। রোমান, আমি আপনার কাছে জানতে চাই যে আসলে এই হত্যা মামলার, আপনি তো একজন বাদী, এই মামলাটার বর্তমানে কি অবস্থা আছে আপনি আমাদেরকে একটু জানাবেন? আমাদের তো এই 5 আগস্টের পর হাইকোর্ট থেকে একটা নতুন, আগের যে তদন্তকারী সংস্থা র্যাবকে বাদ দিয়ে একটা স্পেশাল টাস্কফোর্স গঠন করা হয়েছিল পিবিআই নেতৃত্বে, এবং সেখান থেকে হচ্ছে আপনার 6 মাস সময় বেঁধে দেওয়া হয়েছিল। সেইটার আজকে হয়তো কোনো একটা অগ্রগতি প্রতিবেদন দেওয়ার কথা ছিল, কিন্তু সেখানে যা আসলে যেই ধরনের একটা কনফিউশন ক্রিয়েট হলো, যে একবার বলছে, যেটা শুনলাম আসলে আমি ঢাকার বাইরে, আমি শুনলাম যে একটা হচ্ছে যে আপনার নথি 5 আগস্টের পর ডিবি অফিসে নথি পুড়ে গেছে, পরে শুনছি এটা হারিয়ে গেছে। আসলে ডিবি অফিসে ডিবি পুলিশ এবং তার আগে থানা পুলিশ, তারা কিন্তু 68 দিন পর্যন্ত এই মামলাটা ধরে রেখেছিল। তারপরে কিন্তু র্যাবের কাছে যায়, এবং র্যাব দীর্ঘ প্রায় 13 বছর এই মামলাটাকে রীতিমতো ধামাচাপা দেওয়ার যত ধরনের প্রক্রিয়া আছে, আমাদেরকে হয়রানি করা এবং নানা ধরনের গল্প গুজব ছড়িয়ে এটাকে কিন্তু অলমোস্ট ধামাচাপা দেওয়ার একটা জায়গায় নিয়ে গেছে। এরপরে যখন 5 আগস্টের পর বর্তমান তদন্তকারী সংস্থা যখন নিল, তারা কিন্তু সব নথি তারা পর্যালোচনা করছে, এটা আমাকে বলা হয়েছে বারবার, এবং তারা র্যাবের থেকে বিশাল একটা মানে অনেক অনেক নথি নিয়ে আসছে, সেগুলো দেখছে আয়ো, এগুলো বলা হয়েছে। এই মুহূর্তে এসে ডিবি অফিস থেকে কোনো কিছু গায়েব হয়ে যাওয়া, এটা বলা
পুড়ে যা গায়েব হয়ে যাক যাই হোক, ওইটার সাথে কতটা সামঞ্জস্যতা আসলে আছে, বা এটা আসলে আমি কোনো সামঞ্জস্য খুঁজে পাই না, এবং এটা হতাশাই আসলে বাড়ায়। এবং ন্যূনতম যতটুকু আশা করছিলাম বিচারের, আমার মনে হয় সেটি আসলে এখন আর নেই। কারণ পুলিশ বা তদন্তকারী সংস্থাগুলো সবসময় কিছু গোজামিল দেয়। এই ধরনের একটা মামলার ক্ষেত্রেও যে তারা এই ধরনের আসলে মকারি করবে এটা ভাবতাম পারি। এর আগে ডিএনএ বহুত বছর আমরা শুনেছি ডিএনএ টেস্টের, ডিএনএ প্রতিবেদন আসছে এই ধরনের গল্প। এখন যদি নথি চুরি, নথি পুড়ে যাওয়া এই ধরনের গল্প পুলিশ সাজায়, এটা আসলে জানি না এই দায়িত্বটা কে নিবে বা এই দায়িত্বটা কার। এবং তদন্তকারী সংস্থা বারবার এই ধরনের একটা মামলা নিয়ে ফাইজলামি করা, এটার প্রতিকার পাওয়ার জায়গা আসলে আমরা জানি না। তদন্ত বা প্রকৃত যে বিচার সেটা তো অনেক দূরের কথা। রোমান, আমরা আপনার কথা বুঝতে পেরেছি। আরেকটি বিষয় হয়তো আপনি জানেন নিশ্চয়ই যে আগামী 6 মাসের মধ্যে আবার সময় দেওয়া হচ্ছে, 6 মাসের মধ্যে তদন্ত শেষ করার জন্য বলা হয়েছে হাইকোর্ট থেকে। আপনি কি আশাবাদী এই বিষয়ে? এখন আসলে আমরা কোনো আশা দেখছি না, কারণ 6 মাস পরও যদি আবার 6 মাস হয়, 6 মাসে তো ন্যূনতম অগ্রগতি হবে। এখন তো আর আগের গভর্নমেন্ট নেই, এখন তো সে প্রেশারটা নেই। তাহলে তদন্তকারী সংস্থার ন্যূনতম অগ্রগতি সেটা যেটাই হোক, যে তারা কিছু বের করতে পারেন, কিছু একটা হবে। তা না করে এই যে একটা সিচুয়েশন ক্রিয়েট করা, এইটা তো আমার কাছে এটা কোনো আসলে ভালো বার্তা দেয় না। এবং তা আবার 6 মাস সময় দেওয়া, তখন ব্যর্থ হলে আবার 6 মাস, তার তো আগের ঘটনাই ঘটলো। 13 বছর যেটা হয়েছে, 6 মাস করে এটাও 13 বছর হয়ে যাবে। So, আমরা আসলে আমি জানি না, তবে আমরা তো অবশ্যই যতদিন বেঁচে থাকবো আমরা এটার সুষ্ঠু তদন্তের মাধ্যমে কোনো প্রকার আসলে গল্প না ছড়িয়ে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত খুনি যারা তাদের বিচারে আয়ত্তে আনা হোক। জি, নওশের অনেক ধন্যবাদ আপনাকে। আমরাও আশা করব যে আগামী 6 মাসের মধ্যে নিশ্চয়ই তদন্ত শেষ হবে। ডক্টর জাহিদুর রহমান, আপনি নিশ্চয়ই শুনেছেন যে মামলার বাদী উনি বক্তব্য দিয়েছেন, উনি হতাশাও প্রকাশ করেছেন, আবার শেষ পর্যন্ত আশাবাদীও হয়েছেন। যে আপনার ব্যাখ্যাটা একটু জানতে চাই এই বিষয়ে। হতাশার ব্যাপার তো আছেই, কিন্তু আমি আজ যে ঘটনাটা ঘটলো সেটা একটু বিশ্লেষণ করা দরকার। মানে আমরা প্রথম জানলাম যে মামলার নথি পুড়ে গেছে, মানে কোর্টে একজন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বা সহকারী অ্যাটর্নি জেনারেল রাষ্ট্রপক্ষ থেকে জানানো হয়েছে, এবং সেখানে উপস্থিত অনেক সাংবাদিক ছিলেন এবং অনেক পত্রিকায় এটা এসছে। ফলে আমরা তাদের উপর আস্থা রাখতে চাই যে এটা হয়তো বলাই হয়েছে, কিন্তু এরপর এটাকে কারেক্ট করে যে কথা বলা হয়েছে আমি সেটার মধ্যেও সিরিয়াস সমস্যা খুঁজে পেয়েছি। পরবর্তীতে পুলিশের উচ্চ পর্যায় থেকে যে বিবৃতিটা দেওয়া হয়েছে, যে বক্তব্য এসছে, সেটা হলো এরকম: মামলাগুলো পুরনো হওয়ায় এবং ডিবির প্রায় সব কর্মকর্তা বদলি হয়ে যাওয়ার কারণে মামলা খুঁজে পাওয়াটা সময় সাপেক্ষ হচ্ছে। মানে কথা শুনতে মনে হচ্ছে এই সরকারের বয়স 1 মাস, তাই না? আপনি হঠাৎ ক্ষমতায় আসলেন, সবাইকে ট্রান্সফার করে দিয়েছেন, এখন কোর্ট ডাকলো, আপনি পারছেন না। 8 মাস পেরিয়ে গেছে, 8.5 মাস হয়েছে এই সরকারের। এই মামলাটা সরকারের কিন্তু সিরিয়াস প্রায়োরিটি দেওয়া দরকার ছিল। ফলে চেঞ্জ হবে না। ফলে এই যে নথি আপনি এখন খুঁজে পাওয়ার সমস্যা বলছেন, এটা কিন্তু অন রেকর্ড অফিসিয়ালি তারা বলছেন। তো 8 মাস আপনি এই নথিগুলো সব ব্যবস্থা করতে পারেননি। ডিবি অফিসার কাকে কাকে পাল্টেছেন আপনি, তাকে এনে এইগুলো আপনি যদি প্রায়োরিটি দিতেন, এটা 1 মাসেরও ব্যাপার না, আপনি 8 মাস পরে এই কথাটা বলছেন। সুতরাং অফিসিয়াল বক্তব্যটা একটা নেগলিজেন্স প্রমাণ করে, এটা বলতে চাইছি। এবং খুব স্বাভাবিকভাবে সেটা যে ভুক্তভোগী যিনি বাদী, তারা দীর্ঘ সময় শেখ হাসিনার সময় তারা এক্সপেক্ট করার কারণ ছিল না। এটা আমাদের এখন তখন আমরা বসে থাকতাম 100 পার হচ্ছে কবে, 100 পার হয়ে গেল, যাবে এবং পেছাবে। কিন্তু এই সরকারের আমলেও এটা খুব ভালো কিছু গতি হচ্ছে বলে আমি এখন পর্যন্ত দেখছি না, যদি এই সরকারের কোনো ভেস্টেড ইন্টারেস্ট নেই। আওয়ামী লীগের কিন্তু ধামাচাপা দেওয়ার মতো ভেস্টেড ইন্টারেস্ট ছিল, কিন্তু এই সরকারের এটা ঠিক ভেস্টেড ইন্টারেস্ট না থাকলে এটা ইনএফিসিয়েন্সি, ইনক্যাপেবিলিটি। অথচ আপনি খেয়াল করুন, আপনি যদি এই তত্ত্বাবধায়ক বা অন্তর্বর্তী সরকারে থাকতেন, আপনি কতগুলো দীর্ঘদিনের আনরিজলভ জিনিস যদি কিছু করতে পারতেন, এটা কিন্তু মানুষের সামনে একটা খুব পজিটিভ বার্তা দিত। এই সাগররুনি হত্যাকাণ্ড তো শুধুমাত্র আসলে দুজন ব্যক্তি হত্যা না, দুজন সাংবাদিক হত্যা না, এটা বাংলাদেশের মুক্ত গণমাধ্যমের ওপরে যে মারাত্মক থ্রেট তৈরি করেছিল, যে তোমার একটা রেড লাইন আছে, এটা ক্রস করলে তুমি হাজব্যান্ড ওয়াইফরাও খুন হয়ে যেতে পারো, তোমার বাচ্চা ছোট থাকুক আর যাই থাকুক। সো আমাদের মত প্রকাশের স্বাধীনতার হ্যাম্পার করার জন্য এটা খুব সিরিয়াসলি কাজ করেছে। আমি কিন্তু কতগুলো এরকম ওই সময় ভয়ঙ্কর স্টেপ নিয়েছিল। একজন প্রধান বিচারপতিকে আপনি বের করে দিয়েছেন দেশ থেকে, সিটিং। মেসেজ হচ্ছে আমার কথার বাইরে স্বাধীন ফিল করো না, রায় দিলে কিন্তু অসুবিধা আছে। সাগররুনি হত্যাকাণ্ডের মাধ্যমে একই রকম একটা ঘটনা ঘটানো হয়েছে। সুতরাং সেটা যদি এই সরকার এসে আটমোস্ট সিরিয়াসনেস না দেখায়,
খুবই দুঃখজনক। আর একটা কথা বলে শেষ করি এই পর্যায়ে, সেটা হলো যে সরকারটা সংস্কারের কথা বলে, যে সরকারটা বলছে সব কিছুতে সমস্যা আছে, তারা অনেক কিছু করবেন, সে একটা রুটিন কাজ ঠিক মতো করছে না। এটা তো একটা রুটিন কাজ, এটা একটা ফৌজদারি মামলা, এটা মানে তার এখন আন্তরিকতা দিয়ে চলবে, সেটাই যখন দেখছি ঠিক মতো চলছে না। আর আমরা না, সরকার কি করছে না করছে গায়ের জোরের কিছু নেই, যে সবচেয়ে বড় ভুক্তভোগী যারা, আমি মনে করি ওনাদের এই মৃত্যুতে কিন্তু রাষ্ট্র ভুক্তভোগী হয়েছে, আমি অলরেডি বললাম, কিন্তু পরিবার যে ভুক্তভোগী হয়েছে তারাও আশা দেখছেন না, আমরা তো শুনলাম। জি, মনিয়াপা, এই বিষয়ে আপনার কি বক্তব্য আছে? দেখেন, সাগররুনি বাচ্চাটা যখন ছোট ছিল, বাচ্চা, তখন এই মার্ডারটা হয়েছে। ছেলেটা এখন সাবালক হয়েছে। আমি শুধু এইটুকুই বলতে চাই যে এই যে মাঝখানে এতগুলো দিন গেল, ধরে নিলাম যে সেই সরকারের কিছুটা তুষন্নীতি ছিল, যে কারণে এই মামলাটা আলোর মুখ দেখেনি। এই সরকারের তো সেটা নাই। এই সরকার তো ওপেন, যেটাকে ঘিরে তারা মার্ডার হয়েছে, এটা এখন লুকোছাপার কিছু নাই, এটার সাথে জিও পলিটিক্স জড়িত। তো সেইখানে এই সরকারের তো সেই জিও পলিটিক্সের সেই বাধ্যবাধকতা নাই। তাহলে এই সরকার কেন পারল না? আমার খুব মনে আছে, আমি খুব আশাবাদী ছিলাম সেই দিন। আমি একটা সম্ভবত কোনো টকশোতে বা কোনো কাজে এরকম সিরিয়াস ব্যাপারে ছিলাম, যখন বলছিল টেলিভিশনে যে এই 6 মাসের আর কোনো চেঞ্জ হবে না, এই 6 মাস মানে 6 মাস পরেই এটার একটা রেজাল্ট হবে। আজকে দেখেন ওই জায়গায় যারা ঘাপটি মেরে আছে, এতক্ষণ যে আপনার সাথে বললাম, সব জায়গায় আগের সরকারের যে সমস্ত জায়গায় ছেয়ে আছে, একদম সিস্টেমেটিক ওয়েতে কোনো কিছুরই চেঞ্জ হয় না। শুধু সরকারের প্রধানটা আর কয়েকজন মন্ত্রী মিনিস্টার, এই তো সেই তাদের যে নথি যারা পোড়াতে পারে, তারা কিন্তু বহাল তবিয়তে আছে, আগেও ছিল এখনও আছে ওই মানুষগুলোই। তাদের নথি পুড়ল, তার শাস্তি কি হলো? কিংবা খুঁজে পাওয়া যাচ্ছে না। সাগররুনি হত্যা মামলার নথি খুঁজে পাওয়া যাবে না, এটা কিন্তু সাধারণ কোনো মামলা না। একটা হাজব্যান্ড ওয়াইফ সাংবাদিক, আজকে সাংবাদিকরা মাথা তুলে দাঁড়াতে পারে না, কথা বলতে পারে না, কেন? এই জিনিসগুলোই কিন্তু বড় কারণ। এই যে চাইলে আপনার বিচারহীনতা, তো এই যে বিচারহীনতা, আজকেও কিন্তু সাংবাদিকদের একই অবস্থা। আমি যখন আপনাদের টেলিভিশনগুলোয় আসি, কোনো কোনো মানুষদের নাম বলা হয়, আমি যখন বলি যে তারা কেন, তখন আর তারা কথা বলে না। এই যে তারা, এই যে অধীনতা, একটা অলিখিত অধীনতা সাংবাদিকদের, অনেক দিন অনেক বছর হাতিকে বেঁধে রাখতে রাখতে হাতিকে পরে চেয়ারের সঙ্গে বেঁধে রাখলো, হাতি আর নড়ে না। বাংলাদেশের সাংবাদিকদের অবস্থা এরকমই হয়েছে। বাংলাদেশের সাংবাদিকরা এখন আর ওরকম কিছু বলতে পারে না বা বলে না, কিংবা মালিকের ওখানে চাকরি করে, এটাও একটা কারণ, বড় কারণ। তো এই যে এই জায়গাটায় আমরা মনে করেছিলাম যে সাগররুনি হত্যার বিচারটা আমরা হয়তো বা এই সরকারের সময় দেখব। একই জায়গায় একই অবস্থায় আপনার বিডিআর হত্যাকাণ্ডটা আমরা কিন্তু আলোর মুখ তো দেখলামই না। কোথায় শীর্ষস্থানীয় সন্ত্রাসীরা বের হয়ে গেল, মার্ডার কেসের আসামিরা যাদের ফাঁসি হয়েছে তারা বের হয়ে গেল, যারা ফাঁসির জন্য দিন গুনছে, পলিটিক্যাল ফাঁসি না, এটা আমি নর্মাল কাউকে মার্ডার করার ফাঁসি, তারাও বের হয়ে গেল। পলিটিক্যাল ফাঁসি না হয় আপনি একটা ধরে নিব যে এটা একটা ক্ষুব্ধতা থেকে আসছে, প্রতিহিংসা থেকে আসছে, বাট এটা তা না। এটা সত্যিকার মার্ডার কেসের আসামিরাও বের হয়ে গেছে, ফাঁসি দণ্ডের আসামিরাও বের হয়ে গেছে। কিন্তু অনেকেই কিন্তু বিডিআররা এখনও, যাদের সাজাও শেষ হয়ে গেছে, তারা বের হতে পারছে না। আমার কথা হলো, যদি সাজা শেষ হয় তাহলে কেন বের হতে পারবে না? আর দ্বিতীয়ত, কেন ওই সরকারের সময় ঘটনাটা, কেন এই সরকারের সময় আমি এগেইন বিচার চাইতে পারি না? কেন চাইতে পারি না? কেন রাষ্ট্র যদি আমার হয়, আমি যদি রাষ্ট্রের নাগরিক হই, তাহলে আমার কিউরিসিটি কেন রাষ্ট্র দূর করবে না? ঠিক ওই কিউরিসিটির মতো, যে কিউরিসিটি আমি এখনো বলতে পারি না আমার মুক্তিযোদ্ধা কতজন, যে মানুষটার ৭১-এ জন্ম হয়েছে, সেও কিন্তু মুক্তিযুদ্ধের কোটায় চাকরি করে, সেটার সংখ্যা কিন্তু ১০০০-এর নিচে না, ১০০০-এর উপরে, হাজারের উপরে। তো এই জায়গাগুলায় আমরা কিন্তু এখানে কবি নীরব। এই নীরবতা তো আমরা, এই নীরবতার জন্য তো এই সরকার না। তাহলে তো কথাটা আসে কি এই সরকারের ব্যর্থতাটা নিয়ে। তো যদি তাই না হয়, সংস্কারের নামে সময় ক্ষেপণ করে লাভটা কি? আপনি তড়িৎ নির্বাচন দিয়ে চলে যান। ধন্যবাদ মনিয়াপা, আপনার কথা বুঝতে পেরেছি। আমাদের সঙ্গে যুক্ত আছেন নওশের আলম রোমান। রোমান, আমি আপনার কাছে জানতে চাই যে আসলে মেঘের দায়িত্ব বা অভিভাবকত্ব কে বা এখন দেখভাল করছে? আসলে মেঘের তো এখন আসলে বয়স হয়ে গেছে ১৮ বছর, এখন কিছু নেই, বাট লাস্ট আদালতের মাধ্যমে আম্মা পেয়েছিল, এরপর আম্মা মারা যাওয়ার পর আসলে ও তো ১৮ বছর হয়ে গেছে, এখন ও নিজেই সাবালক। আচ্ছা, সরকারের পক্ষ থেকে কি মেঘকে কোনো আশ্বাস দেওয়া হয়েছে কি? এই বিষয়ে কি আপনি জানেন যে তার বিচার দ্রুত করার ব্যাপারে কোনো?
হ্যাঁ, আশ্বাস বিভিন্ন সময়ে দিয়েছেন যে আমরা তারা ট্রাই করছেন। হ্যাঁ, তারা এটা সবচেয়ে প্রায়োরিটি দিয়ে করছেন এই সরকারের সময় আর কি। আহ, বলেছে আর কি, আমাদেরকে অনেকবারই বলা হয়েছে যে তারা এটা সর্বোচ্চ তারা এটা কিছু করবে, এবার তারাই করে ফেলবে, এটা বিচার করে ফেলবে। হ্যাঁ, কিন্তু আসলে আমরা তো আজকে সেটা পুরোপুরি বিপরীত একটা ব্যাপার দেখলাম। ধন্যবাদ রোমান, আপনি আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য অনেক ধন্যবাদ। আপনার রোমানের কথা শুনছিলাম আসলে, যে বিষয়টি আপনি কি বলতে চান এই বিষয়ে? আসলে ফাইনালি এটাই কথা, সেটা হচ্ছে সরকার কিছু কিছু জায়গায়, আমি এই কথাটা অনেক সময় বলি, মানে কিছু বেঞ্চমার্ক, এই সরকারের তো আসলে কোনো পলিটিক্যাল স্টেক নেই, অন্তত ওপরে ওপরে নেই, ভেতরে কি আছে আমরা সেগুলো নিয়ে নানান রকম থিওরি আছে, কিন্তু পলিটিক্যাল স্টেক নাই। সুতরাং সে জনপ্রিয় হবে অজনপ্রিয় হবে সেটা, সে কতগুলো স্টেপ যদি নেয় যেগুলো আমাদের দীর্ঘদিনের ঝুলে থাকা সংকট, সেই সব জায়গায় যদি কিছু পদক্ষেপ নিয়ে যায় সেটা ভবিষ্যতের জন্য আমাদের জন্য ভালো। এবং আমরা ধরে নেই আগামী, অনেকেই মনে করেন আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসবে, তখন মনি আপাদেরকে আমরা শক্ত করে ধরতে পারবো যে তত্ত্বাবধায়ক অন্তর্বর্তী সরকার এটা পেরেছে, আপনারা পারছেন না কেন। সো এরকম কিছু স্ট্যান্ডার্ড পররাষ্ট্রনীতির ক্ষেত্রে করেছে ভারতের সাথে, কিন্তু আরো অনেকগুলো জায়গায় কতগুলো স্ট্যান্ডার্ড মেনটেন করে। যেমন ধরুন চাঁদাবাজি হচ্ছে, এটার জন্য ওকে দায়ী তাকে দায়ী, আপনার কাজ তো চাঁদাবাজি ঠেকানো। আমরা যদি দেখতাম যে সরকার খুব টাফ স্টেপ নিয়ে এই কাজটা করেছে, আমরা তখন কিন্তু পরের সরকারকে ধরতাম, ওই সরকার তো পেরেছে, আপনারা পলিটিক্যাল আরো শক্তিশালী সরকার, আপনারা পারছেন না কেন, আপনাদের পারতে হবে। স্বাস্থ্য খাতে যদি কিছু কিছু অনিয়ম সরিয়ে ফেলে ভালো একটা সিস্টেম করতে পারতো, এই কাজগুলো করা তো সাগর রুনিও ঠিক সেরকম একটা আমি বেঞ্চমার্ক মনে করি, সেটা করা উচিত তাদের। জি, একেবারেই আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। মনিয়াপা খুব সংক্ষেপে একটু বলবেন আমাদেরকে পুরো সামগ্রিক বিষয় নিয়ে। সামগ্রিক বিষয় বলতে আমি আসলে বলতে চাই যে এই সরকারের কাছে আমাদের এই জাতির একটা প্রত্যাশা ছিল, যে যেটা কোনো পলিটিক্যাল সরকার পারে নাই। সেই প্রত্যাশাটা হলো যে সিন্ডিকেট ভাঙবে, আপনার সত্যিকার অর্থে বিচারগুলো ঠিক হবে, মানুষকে ঠিক চোখ তুলে বলা যাবে যে খামোশ, যে কেউ হোক না কেন। সরকার তো পারলে ইচ্ছা করলে নিয়ন্ত্রণ করতে পারবে, যেটি আমরা রমজানে দেখেছি। আবার বাজার কিন্তু সেই সিন্ডিকেটের দখলেই আবার চলে যাচ্ছে। শুনেন, রমজানে বাজার বলতে আপনি যেটা বুঝেন, চাল ডালের দাম কমে নাই, চিনির দাম কমে নাই, আপনি খেয়াল করেন মোটা দাগে তেলের দাম কমে নাই, সবজির দামটা রমজানের সবজি ওটা পরন্ত সবজি। যখন টমেটোর দাম এলাকায় টমেটোর কোনো দাম দিয়ে কিনতে হয় না, আপনার গরুতে খায় ছাগলে খায়, ওই টাইমটা ছিল এইবারের রোজাটা ভাগ্যক্রমে ওই সময়টা, যে সময়টা বেগুনটা পরন্ত ছিল, টমেটোর পরন্ত ছিল, আলুটা উৎপাদন, মানে বাংলাদেশে তো কোনো কোল্ড স্টোরেজের ওরকম অবস্থান নাই ভালো, 2-4টা ছাড়া, যে বাংলাদেশের খাবারগুলো সবজিগুলো কোল্ড স্টোরেজ করে রাখবে সুন্দরভাবে। সেটার জন্য একটা সময় এগুলো নষ্ট হয়, যখন একদম লাস্ট মোমেন্টে তো নষ্ট হয়। ওই নষ্টের সময়টা রমজান ছিল, দ্রব্যমূল্যের দাম কমে নেয়। এখন আপনি ওই সবজিটার যে জায়গায় হাত দেন, রোজা তো চলে গেছে, 100 টাকা 80 টাকার নিচে কোনো সবজি নাই। তার মানে কি, তাহলে সরকার ওই ক্রেডিটটা সরকারের নেওয়ার কথা না। এই ক্রেডিট হলো কৃষকের ডিসক্রেডিটের ক্রেডিট। কৃষক তার মূল্য পাচ্ছে না, কেউ নিয়ে রাখতে পারছে না, সংরক্ষণ করতে পারছে না, সেটার ক্রেডিট, আর কিছুই না। তো এইটাই রাতারাতি কিন্তু আবার দাম বেড়ে গেছে। আপনার রোজার পরে পেঁয়াজের দাম 20 টাকা বেড়ে গেছে কেজিতে, তার মানে কি আপনার আরো 15 দিন পরে গিয়ে দেখবেন আরো 20 টাকা বেড়ে গেছে। তো এটা তখন সংরক্ষণ করা যায় নাই বলে এটা হয়েছে। সেটা হলো বাজারের ব্যবস্থা, বিচার বিভাগের চরম খারাপ অবস্থা, আপনার আইনের অনুশাসন নাই বললেই চলে, মব মানুষের হাতে। এই জায়গাগুলোয় আমরা ভেবেছিলাম যে এই সরকার আমাদের সরকার, প্রত্যেকটা দল বলবে আমাদের সরকার, কিন্তু এটা বলার যে ছেলেটা আপনার একটা হাসির জন্য প্রাণ দিতে হলো, একটা হাসির জন্য পৃথিবীতে নাকি পৃথিবী হেসে ওঠে মানুষ আসলে, আর ছেলেটাকে চলে যেতে হলো, সেটার বিচার কি এই সরকারের কাছে আমরা আশা করতে পারি না? আজকে যদি মনে করেন যে ঠিক একই জায়গায় যদি এই কিংস পার্টি যাদেরকে বলা হয় তাদের কেউ মারা যেত আর ছাত্রদল যদি মারতো, তাহলে আমাদের এই ছেলেগুলোর কি হতো? আমরাও তাদেরকে অপছন্দ করতাম, ঘৃণা করতাম, পাশাপাশি তাদেরকে কি পরিমাণ আইনের জায়গায় পৌঁছতে হতো। কিন্তু এখন পর্যন্ত আমরা কিন্তু ওইভাবে কিছু দেখছি না। এই যে না দেখার জন্য, এই যে এখনো চাঁদাবাজি হচ্ছে, নতুন একটা পার্টি, তারাও চাঁদাবাজি করছে, তারাও দখলবাজি করছে, তারাও টেন্ডারবাজি করছে, তারাও চাকরির আপনার ব্যবসাবাজি করছে, চাকরির তদবির বাণিজ্য করছে এবং বড় বড় ব্যবসাগুলো হাতিয়ে নিচ্ছে।
তাহলে আপনার কোথায় যাব? এরা তো সাদা পাতার মতো ছিল, এদেরকে তাহলে নষ্ট করলো কে? এরা তো এখনো মাত্র 1 মাসের দল, 1.5 মাসের দল। আমরা না হয় নষ্ট ধরে নিলাম যে আমরা অনেক হাতে হাতে গিয়ে গিয়ে অনেক দিনের রাজনৈতিক দল নষ্ট হলাম, তাহলে এরা কাদের দ্বারা নষ্ট হলো? এবং এরা বিগত পতিত সরকার, পতিত ফ্যাসিস্টের ছত্রছায়ায় আছে তারা। তাহলে আমি কি বলতে চাই না, যদি ফ্যালাসির মতো বলি, ফিলোসফির, যে আমি টেবিলের উপর, টেবিল মাটির উপর, সুতরাং আমি মাটির উপর, তো সরকার যাদের উপর তারা হলো ফ্যাসিস্টের উপর, তাহলে সরকারও ফ্যাসিস্টের উপর। আজকে এখানেই শেষ করতে হচ্ছে। আপনার বক্তব্য আমরা স্পষ্ট বুঝতে পেরেছি। আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আজ এখানেই শেষ করছি। কাল আবার দেখা হবে রাত 12টায়। আপনারা সবাই সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, আর 21-এর সঙ্গেই থাকুন।